করতে চায়, কিন্তু সবকিছু ক্ষমতাই মিলে না, সেটা ভুলে গেছে সে। মিমের চুল মুষ্টিবদ্ধ করে নেয় সে, চিৎকার করে বলে, তুই রাফসানকে ডিভোর্স দিবি, এটাই ফাইনাল। নয়তো তোর মেয়ের 3 বছর যার, তারপর কুকুর লেলিয়ে দিব। জাস্ট ইমাজিন 4-5টা নরফুসে একসাথে। রুবিকে আটকে দেয় মিম। মিম বুঝতে পারে মেয়েটা সাংঘাতিক বেহা, নির্লজ্জ, নির্দয় হৃদয়ে। ছোট্ট মেয়েটার দিকে নজর পড়ছে তার। মিম বুঝতে পারে ডিভোর্স দিলে তাদের এইখান থেকে মুক্তি মিলবে। তবুও একটু ঘুরপাক খাওয়াচ্ছে রুবিকে। সে বলে, আমার স্বামীকে ডিভোর্স দিলে তোর লাভ কি? আমি তাকে আমার করে নিব। কিন্তু সে তো আমাকে ভালোবাসে। ভুল ভাবছিস, তুই যাওয়ার পর তোকে আর ভালোবাসবে না। কিভাবে? রুবি তার মোবাইল থেকে একটা ভিডিও বের করে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে গ্রাফিক্স দিয়ে মেয়েটার চেহারা মিমের চেহারা বানিয়ে দিয়েছে। চারপাশের এডিটিং একদম সত্যি লাইভ মনে হচ্ছে। বিশ্রী ভিডিও দেখে চোখ সরিয়ে নেয় মিম। রুবি বলে, তুই ডিভোর্স দিবি, তোর স্বামীর মন ভাঙবে এটা। তোর সামনে 2টা অপশন আছে, এক ডিভোর্স, 2 মৃত্যু। নিজেও মরবি, সাথে বাচ্চাটাকে নিয়েও মরবি। আর ভিডিওটা দিয়ে বুঝিয়ে দিব যে তোর পরকীয়ার পার্টনার তোকে খুন করেছে। প্রযুক্তি অনেক দূরে গিয়েছে। মিম থমকে গেছে। মেয়েটা পাগল নাকি? ততক্ষণে রুবি মিমের চুল ছিঁড়ে ফেলছিল প্রায়। মিম বলল, আমার কি করতে হবে? মিমের কথা শুনে রুবি তাকে ছেড়ে দেয়। চুপ করে বলে, তুই তোর স্বামীর উপর রাগ দেখিয়ে চলে যাবি, তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি তার কাছে। নয়তো আমার লোকদেরকে দেখিস, তারা তোকে সহ তোর মেয়েকে ছেড়ে খাবে। মিম অনুভব করে মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে, তার সাথে ঝামেলা করা যাবে না। মিম কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন তাই করব। তবুও আমার মেয়ের কিচ্ছু করবেন না প্লিজ। বুদ্ধিমতী মেয়ে, কথা যেন মনে থাকে। জি ম্যাডাম, আপনার কথা মনে থাকবে। আজকেই আমি ওকে ছেড়ে চলে যাব বাবার কাছে। মিমের কথা শেষ হতেই মিমকে বেঁধে ফেলে সুমন। রুবিকে বলল, ম্যাডাম, ওদের বাসায় রেখে আসি। যা, পৌঁছে দিয়ে ওদের নজর রাখবি। জি ম্যাডাম। রুবি চলে যায়। সুমন তাদের গাড়িতে তোলে। সাথের ক্যাডারদের বলল না আসতে, সুমন একাই পৌঁছে দিবে তাদের। সুমনের নজর মিমের দিকে ছিল। নিজের বসের সামনে তার হুকুম পালন করেছে, এখন যা খুশি করা যাবে তার সাথে। গাড়ি ছেড়ে সামনে চলে আসে। সুমন ফোন করে নিলয়কে। মামা, সুন্দরী পাখি তো আমার হাতে, রাতে পার্টি হবে। নিলয় খিলখিল করে হেসে উঠল। মাস্টারে কত তেজ দেখবো আজ। আমি আসছি, তুই অপেক্ষা করিস। নিলয় ফোন রাখে। উদ্দেশ্য তাদের পুরনো আড্ডা। মিম তাদের কথা শুনছে আর হাসছে। মৃত্যু তাদের ডাকছে, শুধু অপেক্ষা। রাফসান বাসায় পৌঁছে দেখে তিথি আহত, জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। মিম মীরা নেই রুমে। দ্রুত অ্যাম্বুলেন্স ফোন করে তিথিকে হাসপাতালে পাঠায়। তার সাথে প্রিন্স ছিল। রাফসানের চোখে আগুন চলছে, লাল টুকটুকে হয়ে গেছে। রুমে ঢুকে সিক্রেট ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বের করে দেখছে। সুমন দেখা মাত্রই চিনে ফেলছে সুমনকে। এর আগেও কয়েকবার নিলয়ের সাথে দেখেছে তাকে, কিন্তু তাদের হাতের অস্ত্রগুলো দেখে অবাক রাফসান। এদেশের বাজারে এমন অস্ত্র খুঁজে পাওয়া মুশকিল। তড়িঘড়ি করে মীরার লোকেশন বের করে। ঘন্টার পর হাতে সময় নেই। নিজের আলমারি খুলতেই বেরিয়ে আসে কালো জ্যাকেট, ওয়েভ বুলেট প্রুফ, হ্যান্ডগ্লোভস, 9mm রাশিয়ান এই পিস্তল দুটো। যে কারো মুন্ডু থ্যাতলা হয়ে যাবে 20 মিটার রেঞ্জ শটে। নিজের প্রিয় তলোয়ার তৈরি হয়ে বের হয়ে যায় রাফসান। নিচেই বাইক রাখা। বাইকের উপর উঠে নিচের মুখটা কালো মুখোশে ঢেকে নেয়। বাইক নিয়ে রাস্তায় ট্রাফিকে পড়েছে সে। রাফসানের বাইক দেখে দুজন চমকে ওঠে। আকবরকে ফোন করে সাথে সাথে, বস, রাফু জীবিত আছে। থমকে যায় আকবর। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সে। এই দুজন রাফুর নিজের লোক ছিল, বিশ্বাসঘাতক এখন। নিলয় মিমের বুকের কাপড় সরিয়ে নেয়। সুমন ভিডিও করছে, মীরাকে সাইডে রেখে। নিলয়ের সাথে আরো কয়েকজন বন্ধু আছে। রফিক এসেছে। মীরা চোখ বুঝে আছে, দেখতে পারছে না এগুলো। মিমের ভয় করছে, উপরওয়ালাকে ডাকছে কেবলে। রফিকের নজর মীরার ওপরে পড়ছে। দাঁত বের করে হেসে ফেলেছে রফিক। হাত বাড়ায় মীরার দিকে। হঠাৎ চিৎকার করে ওঠে রফিক। ডান হাত নেই তার, কাটা হাত মাটিতে পড়ে আছে। সামনেই দাঁড়িয়ে আছে কালো পোশাকে কেউ, মাথা নিচু হয়ে আছে। হাতের রক্তে ভেজা তলোয়ার তার তৃষ্ণা মেটাচ্ছে।
মিম হেসে বলল। তোদের বাপ এসেছে, এবার হাত লাগা। পেছন থেকে কেউ একজন বলে উঠল। নিলয় তো রাফু। সুমন বলে উঠল। রাফও মারা গেছে, নিজে চোখে ভিডিও দেখেছি। মিম খিলখিল করে হেসে দেয়। রফিক চিৎকার দিচ্ছে, কাটা হাতের যন্ত্রণায় ছটফট করছে। মীরার সাহসের সীমা নেই। অল্প বয়সে এসব ভয় পাচ্ছে না সে। চোখের পলক পড়ছে না, এক নজরে তাকিয়ে আছে রফিকের দিকে। নিলয় পিছু হটে, মিমের বুকের কাপড় নিলয়ের হাতে। উঠে দাঁড়ায় মিম, মীরার কাছে এসে সাইডে চলে আসে। ওদের হাতে অস্ত্র নেই। পরিত্যক্ত গোডাউনের নষ্ট কাঠের টুকরো হাতে তুলে নেয় কয়েকজন। সামনে একজন আঘাত করতে এসেছে রফুকে। কাঠের টুকরো বরাবর তলোয়ারের আঘাতে দাঁড়িয়ে গেছে তারা। জ্যান্ত মানুষের দুই টুকরো দেহ দুই দিকে পড়ে গেছে। কেঁপে ওঠে সবাই। একটু আগেও সবার চোখে লালসার নেশার লেগেছিল, এখন এখানে মৃত্যুর ভয়। এক এক করে সবার দেহ থেকে অঙ্গগুলো আলাদা হতে থাকে। সুমন ছোটাছুটি করে, পালিয়ে যাবার পারছে না। দরজার সামনে বসে রাফু সবাইকে কোপাচ্ছে। চারদিকে রক্তের ছড়াছড়ি। মিম মীরাকে নিয়ে আড়ালে সরে এসেছে। রক্তের বন্যা মীরার চোখকে নষ্ট করে দিবে। সবাই শুয়ে আছে রক্তাক্ত দেহ নিয়ে। কারো দেহে চোখ নেই, হাতের কবজি নেই। খণ্ড খণ্ড মাংসগুলো কুকুরের খাওয়ার উপযোগী হয়ে আছে। সুমন এগুলো দেখে দাঁড়িয়ে থাকতে পারেনি। সে জানে তার মৃত্যু নিশ্চিত, বের হবার জায়গা নেই। তার সহযোগী কেউ নেই, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। সময় এসেছে তার। দূর থেকে ভয়ানক মৃত্যুর থেকে বাঁচার জন্য নিজে নিজের জীবন নিয়েছে। পরিত্যক্ত কাঠে নিজের কণ্ঠনালী ভেদ করে দিয়েছে সে। করুণ দৃশ্য রাফসানের চোখকে সান্ত্বনা দিচ্ছে। বহুদিন পরে রক্তের গোসল করেছে রাফু। মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলে সে। কতগুলো লাশ, চেনা মুখটা নেই এখানে। নিলয় প্রথমেই পালিয়েছে। গোডাউনের বাহিরে বের হয়ে নিজের সবকিছু খুলে ফেলে রফু। প্যান্ট গেঞ্জি, শরীরে তার জ্যাকেট ওদের লাশের উপর রেখে দিয়েছে রফু। পিস্তল আর তলোয়ার গাড়িতে নিয়ে এসেছে সে। কিছুক্ষণের মধ্যেই জ্যাকেটে টাইম বোম বিস্ফোরণ হবে। সমস্ত গোডাউন সহ লাশগুলো ধুলোয় মিশে যাবে। মিম রাফসানের দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দেওয়ার চেষ্টা করে। যেখানে আস্থা মিশে আছে, চোখে ভয় হারানোর। তাদের নিয়ে চলছে পুরনো জগতে, যে জগৎ কখনো কাউকে ভালো হতে দেয়নি। মিম বলে, আমাদের মেয়ের কি হবে? রাফসানের মুখে কথা নেই। মীরা ভয় পেয়ে আছে, শরীরে জ্বর আসছে তার। প্রচন্ড ভয় পেয়ে গেছে সে। গম্ভীর কণ্ঠে বলল সে, আমার অতীত কখনোই আমার পিছু ছাড়েনি, হয়তো ছাড়বে না, কিন্তু এটা একটা গেম হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর মিছিলে বেঁচে থাকার উপায় খুঁজতে হয়। কথা দিচ্ছি এই গেমের শেষটা তোমার হবে। রাফসানের শরীর দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে। গাড়ি সাইড করে রেখে মিমকে ড্রাইভ করতে বলে সে। বিড়বিড় করে হাসপাতালে নিয়ে আসতে বলে। মিম ঘাবড়ে গেছে। রাফসানের বলা হাসপাতালে নিয়ে আসে তাকে। মীরাকে আইসিইউতে রাখা হয়। রাফসানকে ঘুমের ঔষধ দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়েছে তাকে। ওয়েটিং রুমে বসে আছে মিম। প্রিন্স এসে দাঁড়ায় সামনে। ভাবি আপনি এখানে? মিম প্রিন্সকে চেনে না, তাই কথা বলল না। প্রিন্স বুঝতে পারে। সে আবার বলে, ভাবি রাফু ভাইয়ের সিক্রেট গ্যাংয়ের সদস্য আমি। আপনাদের দেখে রাখার দায়িত্ব ছিলাম। তিথিকে এখানে রাখা হয়েছে, তাই এখানে আমাকে আসতে হয়েছে। তিথি ছিল আপনাদের সাথে, তাই আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু যা হলো তা একটুও প্রত্যাশা করিনি। প্রিন্সের কথা শুনে মিম অন্যমনস্ক হয়ে বলল সে, তিথি কেমন আছে এখন? ভাবি বিপদ মুক্ত আছে এখন। ও, চলো দেখা করে আসি। মিমকে নিয়ে প্রিন্স তিথির কাছে আসে। মাথায় ব্যান্ডেজ করা, সুন্দর চুলগুলো হারিয়েছে সে। মিমকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। বসেন ভাই। মিমের ততটুকু খেয়াল নেই তিথির কথায়, কিছু ভাবছে সে। তিথি আবার বলল, ভাবি রাফসান ভাই। ফ্যালফ্যাল করে কেঁদে দেয় মিম। চোখ বেগ বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তিথি ভয় পেয়ে ওঠে, ভাবছে তাদের কিছু হয়েছে। ঘামছে সে। মীরাকে লক্ষ্য করে, সাথে নেই। উত্তেজিত হয়ে বলল, ভাবি মীরা। মিমের কান্না আরো বেড়ে যায়। তার কান্না দেখে তিথির চোখে জল আসে অজানা কারণে। মিমের কান্না ক্রমশই বাড়ছে। বাহির থেকে একজন নার্স ভেতরে আসে। সেও ব্ল্যাক ড্রাগনের ক্যাডা। তিথিকে চেনে সে। নার্স ভেতরে প্রবেশ করেই মিমকে ঝাড়ি দেয়। এই মহিলা, এখানে বসে কান্না করছেন কেন? অসুস্থতার সমস্যা হচ্ছে। তিথি তড়িঘড়ি করে নার্সের নাম ধরে ডাক দিল, মেহরুবা। তিথি বলো।
এই মহিলা রাফুশ্রী। এক মুহূর্তে যেন মেহবুবাকে কেউ ইলেকট্রিসিটির শক দিয়েছে। থমকে যায় সে। মিমের সামনে বসে পড়ে সে। ভাবি মাফ করবেন আমাকে, চিনতে পারিনি আপনাকে। মিম কথা বলছে না, অনেকক্ষণ বসে রয়েছে চুপটি করে। 2 ঘন্টা পরে রাফসানের ফোন আসে মিমের ফোনে। রিসিভ করে না মিম। হালকা করে বসে থেকে উঠে রাফসানের কেবিনের দিকে চলতে শুরু করে। যাওয়ার আগে তিথিকে বলে, নিজের খেয়াল রাখো, রাফসান মীরা এই হাসপাতালেই ভর্তি আছে। মিমের কথায় তিথির বুকটা ধক করে ওঠে। প্রিন্সের সাহায্য নিয়ে মিমের সাথে রাফসানের কেবিনে আসে। বসে আছে রাফসান, এখন সুস্থ। তিথিকে দেখে স্বস্তি মিলে তার। সবাই বসে আছে। মীরা ঘুমিয়ে আছে। শহীদ হাসান হাসপাতালে এসে তাদের নিয়ে যাচ্ছে বাসায়। অনেক বছর পর রাফু সেই বাসায় যাচ্ছে। মীরার সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার, নার্স রয়েছে। শহীদ হাসান তার নাতিকে হাসপাতালে রাখবে না আর। বাসার সামনে অপেক্ষা করছে রাফুর সৎ মা বোন আরিফা। রাফু যখন গতবার এসেছিল এখানে, পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ, বিশ্বাসঘাতক ভাই। শেষে বাবার হাতে ছেলের খুন হয়। নিয়তি ছিল এটা। বাসার মধ্যে আব্দুল্লাহর কোনো কিছুই নেই, সম্পূর্ণটা রাফুর। সৎ মায়ের সামনে দাঁড়ায় রাফু, অপরাধী চেহারা নিয়ে বলল, আপনার ছেলের ছবি নেই এই ঘরে? আমার ছেলে ছিল না, বিশ্বাসঘাতক কখনো আমার ছেলে হতে পারে না। মা, আমি ভুল করেছি। শহীদ হাসানের স্ত্রীর চোখে জলে টলমল করছে। রাফসান এই প্রথম তাকে মা বলে রেখেছে। চোখ মুছে রাফুর মাথায় হাত বুলিয়ে বলে, বললো আমার ছেলে নেই? আমার ছেলে তো আমার সামনেই আছে, দাঁড়াও তোমাকে খাবার দিচ্ছি। হাসি মুখে চলে যায় সে। কষ্ট পাচ্ছে নীরবে, তবু এই সুখ সহ্য করার মতো নয়। মিম তার মায়ের অভাব ভুলে গেছে এখানে এসে। মীরা পেয়েছে সুখের সন্ধান। সময়গুলো ভালো কাটছে তাদের। তিথিও এসে উঠেছে এখানে। রুবির মাথা পাগল হয়ে আসছে প্রায়। মিমের খোঁজ নেই। রাফসানকে আর পাচ্ছে না সে। খোঁজে যাচ্ছে তাদের। দুপুর পেরিয়ে বিকেল নামছে আকাশে। রুবির কাছে ফোন আসে। রাফসানকে দেখা গেছে শপিং মলে, সাথে একজন মেয়ে আর বাচ্চা। রুবির চোখ ছলছল করছে। শপিং মলের নাম জেনে নেয় সে। মিম আর কি নিবে? মাত্রই তো আসলাম, দেখি তারপর যেটা ভালো লাগবে সেটাই নিব। 2 ঘন্টা হয়ে গেছে আসছি আমরা, এখনো তোমার দেখা শেষ হয়নি? পছন্দ হয়নি কিছু? কি বলো, মনে তো হলো 10 মিনিট হয়েছে আসছি। অর্ধেক মার্কেট এখনো দেখা হয়নি। চুড়ি দেখবো, শাড়ি দেখবো, নতুন কি কালেকশন আসছে সেগুলো দেখবো। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। তুমিও বিরক্ত হচ্ছ রাফসান, যাও, করবো না শপিং। অভিমানী মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। রাফসান মিমের মুখটা তার দিকে নিয়ে বলে, তুমি যত খুশি ঘুরে শপিং করো, আমার কোনো আপত্তি নেই বাবু। মীরা রাফসানকে তার ছোট্ট আঙুল দিয়ে টুকটুক করে গোতা দিচ্ছে। রাফসান মীরার দিকে তাকাতেই মীরা বলল, পাপ্পা, তুমি আব্বুকে বাবু বলছো কেন? বাবু তো আমি, আম্মু তো আম্মু। তুমি আমার গুলুমুলুটা। আইসক্রিম খাবো আমি। আচ্ছা মামুনি, আমি তোমার আর তোমার আম্মুর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আমরাও যাব, একসাথে বসে আইসক্রিম খাবো। চলো মামুনি। তাদের নিয়ে আইসক্রিম খেতে ঢুকে রাফসান। মিম তার পছন্দের আইসক্রিম খাওয়া শেষ করেই বলল, মাম্মা, বাথরুমে যাব। মিম তাকিয়ে আছে মীরার দিকে রাগী নজরে। রাফসান বলছে, মীরাকে কিছু বলবা না? তোমার মেয়ে, তুমি নিয়ে যাও। না, আমি তোমার সাথে যাব মাম্মা। মিম বসে থাকতে পারেনি। মীরাকে নিয়ে লেডিস বাথরুমের দিকে যায়। রাফসানের চোখ আটকে যায় সামনে থেকে আসা মেয়েটার দিকে। কালো শাড়ি পরা মেয়েটা কোমরের দিকে চল চল করছে। নাফের নিচ থেকে শাড়ির কুচি এত সুন্দর করে দিয়েছে, চোখ ফেরানো মুশকিল। কালো শাড়ি ম্যাচিং করে ব্লাউজ, চুড়ি, ঠোঁটের নিচের তিলটায় আটকে যায় রাফসান। ভারী দেহে হাতা কাটা ব্লাউজ। মোহের মধ্যে নেশা লেগে গেছে রাফসানের। পুরুষ সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যে তাদের চোখ আটকাবেই, নেশায় ডুব দেওয়া বারণ। রাফসান সৌন্দর্যে আটকে গেছে। মেয়েটার সামনে এসে দাঁড়ায়। পর মুহূর্তেই বুঝতে পারে এটা রুবি। চোখ নামিয়ে বলে, সুন্দর লাগছে আজ তোমাকে। থ্যাংক ইউ স্যার। দাঁড়িয়ে আছো কেন, বসো। জি স্যার, বসছি। ভালো সময়ে এসেছো, আমার মিসেসের সাথে দেখা করে যাবে।
রুবি দেখছে মীরা পেছন থেকে আসছে। রুবি চালাকি করে। স্যার উঠি, আজকে কাজ আছে। দাঁড়িয়ে যায় রুবি। রাফসানও দাঁড়িয়ে যায়। রুবির সাথে সাথেই তার নরম ঠোঁট রাফসানের ঠোঁটে মিশিয়ে দেয়। থমকে যায় সময়। রুবির লোক মীরার মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায়। রাফুর চোখ বড় বড় হয়ে যায়। রুবির পেছনের আয়নাটা বরাবর বাহিরের সম্পূর্ণ দৃশ্য স্পষ্ট দেখাচ্ছে। নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে তার ঠোঁট। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে রুবির ক্যাডারের দিকে। রাফসানের দিকে তাকিয়ে আছে রুবি। মনের মধ্যে একটা প্রশ্ন উকি ঝুঁকি মারছে। কে উনি? সাধারণ মানুষ নাকি অদ্ভুত ভয়ঙ্কর কেউ? রাফসানের পিস্তল থেকে বুলেট ছুটতেই মুখ থুবড়ে পড়ে মিমের মুখ চেপে ধরা ক্যাডার। রুবি অবাক। নিখুঁতে নিশানা। আস্তে করে রুবি সরে দাঁড়ায় সেখান থেকে। তিথি তার গ্যাং নিয়ে ঘিরে ধরে রুবির পাঠানো ক্যাডারদের। রাফসান বাহির হয় শপিং মল থেকে। এক হাতে পিস্তল, অন্য হাতে মিমের ব্যাগ। রোমান্টিক মাস্তান। মীরাকে নিজের কাছে টেনে নেয় মিম। ঘামছে মীরা। মিম কথা বলছে না। মুখ থুবড়ে পড়ে থাকা লাশটা সরিয়ে ফেলে প্রিন্স। তিথি রুবির ক্যাডারদের আটক করে গাড়িতে তুলে নেয়। জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া যাবে না। মৃত্যুর চিৎকারে সাধারণ মানুষের হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাবে। রক্তের ঘ্রাণে মাতাল হয়ে উঠবে তারা। খুনের নেশায় ডুব দিবে তারা, যেটা কখনোই রাফু চাচ্ছে না। তিথির চলে যাওয়ার পরেই রাফসান মিমের হাত ধরে। নিজের হাত ছাড়িয়ে নেয় মিম। মীরার হাত ধরে মিম বলল, মেয়েটা কে? কোন মেয়েটা? যার সঙ্গে লেপ্টে ছিলে সে মেয়েটা? বুঝলাম না তোমার কথা মিম। মিমের শরীর রাগে গজগজ করছে। তুই এখন বুঝবি কেন? আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর ভালো লাগবে না। তোর তো নতুন নতুন চাই, আমারটা পুরান হয়ে গেছে। মিমের কথা শেষ হতেই রাফসান মিমের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। লাল হয়ে গেছে গাল। রাফসান বলল, মেয়ের সামনে এগুলো কি বলছিস? তুই কি রকম জানতে হবে না। সেদিন তোর প্রেমিকা আমাদের তুলে নিল তোকে পাওয়ার জন্য। একটুর জন্য আমি আমার মেয়েকে হারাইনি। আজকে আবার অন্য একটা মেয়ে। কত মেয়ে লাগে তোর ভাই? ভালো থাকিস, রোজ নতুন মেয়ে নিয়ে সুখে থাকিস। আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তুই মাস্তান ছিলি, আছিস, থাকবি। মাস্তান কখনো ভালো বাবা হতে পারে না। চলে যায় রাফসানের সামনে থেকে। মীরাকে নিয়ে অনেক দূর চলে যাবে। কালো ছায়া লাগতে দিবে না তার শরীরে। শহীদ হাসানের বাড়ি আসে প্রথমে। সেখানে নিজের পাসপোর্ট ছিল, তা নিতেই এসেছে মিম। রাফসান বুঝতে পারছে না কি করা উচিত তার। মাথার চুল ছিঁড়তে মন চাইছে তার। সিএনজি নিয়ে তিথির কাছে চলে আসে রাফসান। আটককৃত ক্যাডারদের মুখ থেকে তিথি জানতে পারে তারা আকবর হোসেনের গ্যাংয়ের ক্যাডার। রাফু তিথির কাছে আসতেই ইনফরমেশন দেয় তাদের। আটককৃত 4 জন ক্যাডারকে 4 টুকরো করে কেটে ফেলে রাফু। রাগ কন্ট্রোল হচ্ছে না তার। নিজের গ্যাংয়ের ক্যাডারদের তৈরি হতে বলে রাফু। আকবরের সামনাসামনি হতে হবে। তিথি প্রিন্স শিমুলকে নিয়ে তাদের গ্যাংয়ের বেস্ট শার্প শুটার টিমকে তৈরি করে। 200 জনের একটি টিম। সবাই ব্ল্যাক ড্রাগনের কোড ইউজ করে। নিজস্ব পোশাক পরে, কালো জ্যাকেট, হেলমেট সব ম্যাচিং করা। রাফসান তার নৃশংসতা প্রতীক কালো জ্যাকেট, তলোয়ার নিয়ে বের হয়। সাথে 200 ক্যাডার। 2টা মেশিনগান যোগ করা গাড়ি চলছে সামনে। দিনের আলোয় রাফুর গ্যাং দেখে থমকে গেছে শহর। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেন শহীদ হাসানের কাছে। আপনি যে দিনের আলোয় এমন চলাফেরা করছেন, আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। তার কথা শহীদ হাসান বুঝতে পারেনি। সে বলল, কি বলছেন আপনি? আমার কোন কাজটা আপনার প্রশাসনের বিরুদ্ধে গেছে? রাস্তা ব্লক করে আপনার গ্যাংয়ের ক্যাডারদের উপস্থিত দেখা যাচ্ছে। স্যার, আমি তো এ কাজ সম্পর্কে কিছু জানি না। দেখুন শহীদ সাহেব, আপনাকে ওয়ার্নিং করছি, যত তাড়াতাড়ি সম্ভব তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলুন। শহীদ হাসানের পেছন থেকে নিজাম বলল, বস, রাফু আকবরের সম্মানহানি হতে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে কথাটা শুনে কেঁপে ওঠে সে। টেবিলের ওপর গ্লাস ভর্তি পানি ঢকঢক করে খেয়ে নেয় সে। সম্পূর্ণ শহরের প্রশাসন তার হাতের মুঠোয়, তবুও সে রাফু নামটার প্রতি দুর্বল। তার ডান হাতের ক্ষতস্থান এখনো পূরণ হয়নি। সে বলে উঠল, শহীদ সাহেব, একটু দেখুন গন্ডগোল যেন না বাঁধে শহরে। রাফুকে বলবেন না যে আমি ফোন করেছিলাম। সে শেষবার বলেছিল আমি যেন আপনাকে না বিরক্ত করি। আচ্ছা, আমি দেখছি।
ফোন রেখে দেয় শহীদ হাসান। গন্ডগোল হবে তা কনফার্ম। মিম সোফায় বসে সব কথা শুনছিল। বাসায় এসেছিল তার সব কিছু নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু রাফুর মাঝ যেতে দেয়নি মিমকে। তার একটা কথা, রাফু না আসা পর্যন্ত এই ঘর থেকে একটা পিঁপড়েও বাহিরে বের হতে পারবে না। মিমের মন কঠিন করেছে, কিছু বলেনি। এসব শুনে মিম বুঝেছে তার হঠাৎ এত ভায়োলেন্স হওয়ার কারণ। বারবার তাদের উপর অ্যাটাক, মিমের রাগ করা, সব মিলিয়ে রাফুর মস্তিষ্কের স্নায়ুকোষ যুদ্ধ শুরু করে দিয়েছে। আকবর হোসেন তার বিজনেস পার্টনারদের সাথে মিটিং করছিল অফিস রুমে। রাফসান এসে তার অফিসে হামলা করে। মেশিন গান দিয়ে গেটের গার্ডদের মুহূর্তেই কাবু করে সে। বুলেট প্রুফ জ্যাকেটধারী স্কোয়াড রাফুর সামনে, রাফু মাঝে। সামনে যা আসছে গুড়িয়ে দিয়ে যাচ্ছে তারা। পাশের বিল্ডিংগুলোতে স্নাইপার হাতে নিশানা ঠিক করে রাখছে রাফুর ক্যাডার। পুরো বিল্ডিং এখন রাফুর হাতে। মিটিং রুমের দরজায় আওয়াজ শুরু হয়। আকবর হোসেনের হার্ট দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ গোলাগুলির শব্দ দুর্বল করে দেয় তাকে। দরজা ভেঙে ভেতরে ঢোকে রাফু। সবাই দাঁড়িয়ে আছে। রাফু এসে দাঁড়ায় তাদের সামনে। আকবরকে? আকবর রাফসানকে দেখেছে তাই চিনতে অসুবিধা হয়নি। একসময় তার তাণ্ডবের কথা লোক মুখে শুনেছে, আজ সামনে রাফসান নিজে দাঁড়িয়ে আছে। চোখ তুলে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে সে। এক সময় এ আকবর শহীদ হাসানের সাথে রাফসানের মৃত্যুর কথা বলে ধমকে দেয় তাকে। রাফসান কর্কশ গলায় বলল, আকবরকে সামনে এসে দাঁড়া। আকবরের দুজন ক্যাডার পিস্তল বের করতেই পেছন থেকে গ্লাস ভাঙার শব্দ হয়। লুটিয়ে পড়ে তারা, মাথা থেতলে গেছে। আকবর তাকায় গ্লাসের বাইরে। স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে প্রিন্স, তিথি, আরো 20 জনের মতো। 3-4 জন পেট হালকা করে ফেলছে সেখানেই। আকবর রাফুর সামনে আসে। তুই আকবর? হা হা, শালা ভিতর ডিম। তুই আসছিস আমাকে খুন করতে, আমার পরিবারের দিকে নজর দিয়েছিস, আমাকে খুন করতে চাইছিস, ভালো, কিন্তু আমার পরিবারের দিকে নজর দিয়ে ভুল করেছিস আকবর। আমি তোর পরিবারের উপর হামলা করাইনি। আকবর কথা শেষ করতেই তার থুতনি চেপে ধরে রফসান। আমার উপর হামলা করিয়েছে কে? আমার স্ত্রী সন্তানকে তুলে আনছে কে? সুমন, তোর লোক ছিল, তাকে ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আমাকে খুন করতে চাইছিস কেন? ক্ষমতা হাসিল করার জন্য। এই তোর ক্ষমতা? হো হো করে হেসে দেয় রফসান। 2 হাত মেলে পিছু সরে দাঁড়ায় রফসান, বলে, এটা আমার রাজত্ব, এখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই কারো। তোর ক্ষমতা চাই? দেখ, এটাই আমার ক্ষমতা, আমার রাজত্বে আমার নিয়ম চলবে। তোর সাহস হয় কিভাবে আমার কলেজায় আঘাত করার? সামনে এগিয়ে আসে রাফু। পিস্তলের নলটা আকবরের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা বুলেট, তোর ক্ষমতা শেষ। ভয় তৈরি কর, ক্ষমতা আপনা আপনি চলে আসবে। আর এই রাজত্বে ভয়ের নাম রাফু। তোকে মারছি না, তোকে শাস্তি দিব, চোখ তুলে তাকানোর শাস্তি। আকবর হোসেন বাঁশের তৈরি টুথপিক ইউজ করে। টেবিলের ওপরে পরিত্যক্ত টুথপিক পড়ে আছে, সেটা হাতে নেয় রাফু। পেছন থেকে 4 জন এসে আকবরের হাত পা শক্ত করে চেপে ধরে। বাম চোখের ভেতরে ছোট্ট টুথপিক ঢুকিয়ে দিয়ে হালকা ঘুটিয়ে উপড়ে ফেলে চোখ। আকবরের চিৎকারে সমস্ত বিল্ডিং কেঁপে ওঠে। উপড়ে ফেলা চোখ আকবরের হাতে দিয়ে বেরিয়ে আসে রফু। আকবর ছটফট করছে। তার সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যায় এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে। রাফু বাসায় আসে ক্লান্ত শরীরে নিয়ে। বাসার মূল দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে মিম বসে আছে সোফায়, তার ব্যাগ গোছানো। মেয়েকে নিচের কোলের উপর বসিয়ে রেখেছে। রাফসানের হাত মুখে রক্ত লেগে আছে। মিম তাকে দেখি তার মাকে বলল, আপনার ছেলে এসেছে, এখন আমি চললাম। আপনার ছেলেকে বলে দিয়েন তার শত শুভাকাঙ্ক্ষী আছে, তাদের নিয়ে সংসার বাঁধতে। আমি তার সাথে সংসার করতে পারবো না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বলে দিন আপনার ছেলেকে। রাফসান শুনছে মিমের কথা, কিছু না বলে হাতে লেগে থাকা রক্ত মিমের আঁচলে মুছে নেয়। চিৎকার করে বলে, মা, ক্ষুধা লাগছে, খেতে দাও। আচ্ছা বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি বেড়ে দিচ্ছি। হাত তো ধুয়ে নে। পেছন থেকে বাবা বললেন কথাটা। রাফসান বাবার দিকে ফিরে বলল, মানুষের রক্ত, সমস্যা হবে না। মিমের দিকে কারো নজর নেই। মিম কেমন যেন করে উঠল। কি হচ্ছে এসব? রাফসান এবার একটু চড়েই বলল, আকবরের চোখ উপড়ে দিয়েছি, আমার মেয়ের দিকে তাকানোর শাস্তি। আমার মেয়েকে যদি কেউ আমার থেকে আলাদা করে না।
আসছে আমাকে ভয় দেখাতে। বাবা বলে দিবেন আপনার ছেলেকে আমি এসবে ভয় পাই না। শহীদ হাসান হাসছে। মিম সোফা ছেড়ে উঠে টেবিলের কাছে আসে। রাফসানের রক্তমাখা হাত এক জগ পানি ঢেলে ধুয়ে দেয়, তারপর খাওয়া শুরু করে সে। মিম আবার এসে সোফায় বসল, বাবার দিকে তাকিয়ে বলল, বাবা উকিল ডাকুন, আপনার ছেলেকে ডিভোর্স দিব। সাইন করার জন্য হাত থাকবে না। আমি গন্ডারের কথায় ভয় পাই না বাবা, বলে দিয়েন। মিমের কথা শুনে কেউ কিছু বলল না। তার গলা শুকিয়ে আসছে বরাবর। শালা লাল বাদর, হনুমান খচ্চর একটা, মেয়েদের চুমু খাবে, কিছু বললেই ভয় দেখাবে। আমি ভয় পাই না, আমি ভয় পাই না। বলতে বলতে নিচের রুমে চলে আসে মিম। সুটকেস থেকে জামা কাপড় ছুঁড়ে মারছে বিছানার উপর। হাতি মোটা চামড়ার বাদর, শালা বদমাইশ, যদি পারতাম না তোকে আমি কুচি কুচি করে কিমা বানিয়ে খেয়ে ফেলতাম। আল্লাহ, কোন শাকচুন্নির কবলে ওই হারামজাদায় পড়ছে, একটু রক্ষা করো, ওই বানরটাকে কুচি কুচি করে কাটবো। চিৎকার করে কথাগুলো বলছে মিম। বাসার সবাই শুনছে কথাগুলো। মীরা বাবার কাছে আসছে না, সোফায় বসে দাদার সাথে খেলছে। মীরা বাবা পাগল, বাবার কাছ থেকে দূরে যাবে না। মিম প্রচন্ড রেগে আছে। রুবির কিস দেওয়ার পিছনে কি মিমকে দেখানোর কোনো মতলব ছিল নাকি? কথাটা হঠাৎ মাথায় আসে রাফসানের, কিন্তু মিম আরও একটা কথা বলছিল। সেদিন কিডন্যাপ করেছিল তাকে এক মেয়ে, তার ভালোবাসা আদায়ের জন্য, কিন্তু সেই মেয়েটাকে। রাফসানকে ভাবায় কথাটা। কি করবে এখন? যদি একবার করে থাকে সে আর মীরার দিকে স্বপ্নেও তাকাবে না। নিলয়কে খুঁজে পায়নি, পাওয়া গেলে অবশ্য কিছু জানা যেত। আর রাফসান চিন্তিত মিমকে নিয়ে। তার রাগ ভাঙানো সহজ নয়। শত চেষ্টা করেও যখন হাত ছুঁতে পারে না রাফসান, তখন কেঁদে দেয় বাচ্চা ছেলেদের মতো। তবুও তার অভিমান কমে না। রাফসানের খাওয়া শেষ হলে মিমের সামনে যাওয়ার সাহস করে। মিম রুমে বসে আছে। রাফসান রুমের ভেতরে আসতেই মিম চিৎকার করে বলল, এইদিকে আয় লাল বাদর, তোকে আমি কুচি কুচি করে কাটবো। মিমের পাশেই রাফসানের প্রিয় তলোয়ার। রাফসান দাঁড়িয়ে গেছে। মিম আবার বলতে লাগলো, ভয় পাচ্ছিস কেন? কাছে আসবি না? হ্যাঁ, আমি কাছে যাই আর তুমি আমাকে কিমা বানাও। আমার কাছে আসবি কেন? তোর তো প্রেয়সীর অভাব নাই। তুমি ভুল বুঝছো মিম, ওটা আমার কলেজের স্টুডেন্ট ছিল। রাফসানের মুখে স্টুডেন্টের কথা শুনতেই মিমের চোখ কপালে ওঠে। নিজের বুকে নিজের থাপ্পড় দিতে দিতে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আমার নিয়ে যাও। এ হারামি আর আমার নাই আল্লাহ, নয়তো এসব শাকচুন্নিদের উঠায় নাও। রাফসান ফালফাল করে তাকিয়ে আছে মিমের দিকে। মেয়েটা পাগল হয়ে গেছে। বোঝানোর চেষ্টা করে তাকে। দেখো মিম, তুমি যা দেখছো সব সাজানো ছিল, হয়তো তোমার আমার সম্পর্ক বিচ্ছেদের জন্য। মেয়েটা আমাকে অনেকবার প্রপোজাল দিয়েছিল, না করে দিয়েছি। হঠাৎ এমন করবে বুঝতে পারিনি আমি। তখন কিসটা আমি করিনি, সে করেছিল। মাঝে মাঝে চোখে যা দেখা হয় তাও ভুল হতে পারে। বিশ্বাস করো মিম, তোমার ঠোঁট ছাড়া আমি অন্য কোনো মেয়ের ঠোঁট স্পর্শ করিনি। রাফসানের কথাটা শুনে মিম মনের ভ্রান্তি একটু হলেও লাঘব হয়। তুমি আমার সামনে থেকে যাও এখন, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। কিন্তু তোমাকে যেতে বলছি রাফসান, চোখের সামনে যেন না দেখি তোমাকে। আচ্ছা বাবা, যাচ্ছি। তুমি কিছু খেয়ে নিবে? রাফসান বেরিয়ে আসে তার রুম থেকে। মিম যেহেতু রাফসানকে তুমি করে বলছে, তাহলে হয়তো তার ভুল একটু হলেও ভাঙছে। এখন অভিমান ভাঙানোর যুদ্ধে নামতে হবে তার। হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে আটকে আছে আকবর। বেডের পাশে দাঁড়িয়ে আছে রুবি। নিলয় আকবরের সাথে কথা বলছে। আকবর নিলয়ের হাত ধরে ফিসফিস করে বলে, তোর যত ক্যাডার দরকার হয় আমি দেব, যত সাহায্য দরকার দিব তোকে আমি। জাস্ট রাফুর মৃত্যু চাই, রাফুর পরিবারের। নিলয় কিছু বলল না। তার মনের মধ্যে আতঙ্ক। মাস্টারের স্ত্রীকে মারতে হবে। রুবির চোখে অশ্রু। বাবা মৃত্যুর পথে। মেয়ের হাত ধরে বলে, মা, তোর ভালোবাসা তোকে দিয়ে যেতে পারবো না হয়তো। তুই যে মাস্টারকে ভালোবাসিস তাকে আদায় করে নিবি, কথা দে, কখনো পরাজিত হয়ে ফিরবি না। রুবি নিশ্চুপ। বাবার এমন অবস্থায় কিছু বলা অসাধ্য হয়ে গেছে।
রাফুর মৃত্যু চাইছে একবার। অজান্তেই রুবি ভালোবাসে রাফুকে। নিলয় প্রতিজ্ঞা করেছে মাস্টারের সমস্ত পরিবারের ধ্বংস। নিয়তি তাদের তিনজনকেই এক কেন্দ্রবিন্দুতে বেঁধে ফেলেছে। তাদের ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কোনো শহর ধ্বংস হয়ে যাবে নিঃশ্বাসে। আর রাত তখন গভীর। আনমনে তাকিয়ে আছে মিম। বাহিরের বাগানের শেষে পুকুর পাড়ের ছোট্ট বেঞ্চে সম্পূর্ণ জ্যোৎস্না ভরা রাতের বড় চাঁদটা মাথার উপরে উকি ঝুঁকি মারছে সাদা মেঘের আড়ালে। হঠাৎ পেছন থেকে কে যেন চিৎকার করে বলতে লাগলো, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো ফুচকা, মালা আছে মালা, বকুল ফুলের মালা, হরেক রকমের ফুলের মালা, লেলো ভাই লেলো, একের ভিতর সব। মিম পেছনে ফিরে তাকায়। একটা গাড়িতে আইসক্রিম, ফুচকা আর বাহারি রঙের ফুলের মালা। মিম তাকিয়ে আছে। হালকা আলো এসে গাড়ির ওপরে পড়ছে। মিমের চোখ বড় বড় হয়ে গেছে। রাফসান ঠেলছে গাড়িটা আর চিৎকার করে বলছে কথাগুলো। বউয়ের রাগ ভাঙাতে গ্যাংস্টার থেকে হকার হয়ে এসেছে ছেলেটা। রাফুর ফুচকার গাড়ি ঠেলছে। স্ত্রী অভিমান করে আছে। তার পছন্দ আইসক্রিম, ফুচকা আর ফুলের মালা। এই তিনটা জিনিসই সে সীমাবদ্ধ। রাফুর গাড়িতে মিমের পছন্দের সব কিছুই নিয়ে এসেছে। মিম তাকিয়ে আছে তার দিকে। রাফু চিৎকার করে বলছে, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো, মালা লেলো মালা, বাহারি ফুলের মালা। এই যে ম্যাডাম আইসক্রিম খাবেন, সুস্বাদু আইসক্রিম। মিম মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। কথা বলবে না তার সাথে। ভরা জোছনার বড় চাঁদটাকে আজকে আকাশ জুড়ে আসতে হলো। মিমের অভিমান যেন এখন এই চাঁদটার উপরেই। সমস্ত রাগ সে চাঁদের আলোয় পিছিয়ে দিয়েছে। এক মুঠো অভিমান মন জুড়ে অপেক্ষা করছে। কিছু স্পর্শ, কিছু পাগলামি। মিমের গাল ফুলিয়ে রাখছে। রাফুর কাণ্ড দেখে হাসবার উপক্রম হয়েছে তার। মুখ চেপে রেখেছে কষ্ট করে। এই যে ম্যাডাম আপনার জন্য স্পেশাল ফুচকা আছে, খাবেন আসেন, নয়তো সব কিছু মিস হয়ে যাবে। এই যে ম্যাডাম শুনুন, আজকে সব কিছু ফ্রি দিচ্ছি, আসুন বসুন খেয়ে যান। না, কাজ হচ্ছে না। মিম মুখ ঘুরিয়ে রেখেছে। রাফুর চেষ্টা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এক হাতে আইসক্রিম, অন্য হাতে ফুচকার বাটি নিয়ে আসছে মিমের পাশে। মিম চেয়েও দেখছে না কে আসছে পাশে। রাফুর চোখ ছলছল করছে। কথা বলবা না? এই মিম শুনো, একটু কথা বলো। আমার সোনা বউটা শুধু একটু কথা বলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মিম, মনে হচ্ছে কেউ ভিতর থেকে চেপে ধরেছে। এই যে শুনো না। আপনি কে? আমি আপনাকে চিনি না, বিরক্ত করবেন না। মিম, আমার কাছে আসছেন কেন? আপনার কলেজের সুন্দরী মেয়েদের কাছে যান, তারা তো সুন্দর করে আদর করতে পারে। তাদের কাছে যান, আমার এখানে কি? আমার কথা শুনবে তো? না, আপনার কথা কেন শুনবো? আপনার শত শত শুভাকাঙ্ক্ষী আছে, তাদের শোনান। ভালোবাসি। পুরনো হয়ে গেছি, নতুন কাউকে খুঁজুন। ভালোবাসি। যুবতী মেয়েদের ঠোঁটের স্পর্শ নিন। ভালোবাসি। তোমাকে এখন আমি খুন করব। তোমার ভালোবাসার দরকার নাই। যাও যাও তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। সবাই ভালোবাসি বলে। সবাই ভালোবাসে, তবে আমার মতো কেউ হয়তো তোমাকে ভালোবাসতে পারবে না। সবাই ভালোবাসা দিতে পারে, কজন আছে ভালোবাসার সঙ্গী হতে পারে। আমি সঙ্গ চাইছি তোমার কাছে। সবাই ভালোবাসার যোগ্য হয় না, কারণ সবাই তোমার মতো না। তুমি ভালোবাসা, জীবন মরণের আশা। যতদিন বাঁচবো তোমার হাতটা শক্ত করে ধরে থাকবো মরণ পর্যন্ত। কিছু বলতে পারছে না রাফসান। মিমের হাতটা কখন যে শক্ত করে ধরে আছে খেয়াল নেই। ফুলগুলো কি শুকিয়ে যায় ভ্রমরের অস্পর্শে? নীরবতা ভেঙে বলে ওঠে মিম। রাফসান তাকিয়ে আছে তার দিকে। মিমের মুখে গম্ভীর কথা সহজে শুনতে পায় না সে। আজ তাকে নীরবতা গ্রাস করেছে। রাফসান মুখ খুলে বলল, হ্যাঁ। তাহলে ভ্রমরের সাথে ফুলের বিচ্ছেদ হয় কেন? ফুলের মধু সংগ্রহের পর সে ফুল থেকে আর মধু পাওয়া যায় না, তাই ভ্রমর তাকে ছেড়ে চলে যায়। ঠিক এমনটাই। তুমি কি করনি? রাফসান চুপ হয়ে যায়। মিমকে কিভাবে বোঝাবে এটা চোখের ভুল। নীরবতা ভেঙে রাফসান বলে, মেনে নিলাম ভ্রমর মধু গ্রহণ করে ফুলকে ছেড়ে চলে যায়, কিন্তু ভ্রমর বসে থাকে না। একটা ফুল থেকে হাজার ফুলের সৃষ্টির কাজে লেগে থাকে। একটা ভ্রমর শুধু একটা ফুলকে নিয়ে থাকলে এই জগতের সৌন্দর্য কমে যাবে। আর মানুষ কিন্তু তার ভালোবাসার মানুষটার সাথেই সারা জীবন কাটিয়ে দেওয়ার শপথ নেয়। তার মাঝে তাদের বিভিন্ন ভুলভ্রান্তির মধ্যে পড়তে হয়।
দুজন যদি দুজনকে বুঝে কিংবা দুজনের মধ্যে তাদের ভুলগুলো তুলে ধরে তাহলে কিন্তু বিচ্ছেদের নামটা এই সংসার থেকে চলে যায়। মিম মনোযোগ দিয়ে রাফসানের কথা শুনছে। মনোযোগে মিমের গালে হাত রেখে আলতো করে তার কপালে ভালোবাসার স্পর্শ রাঙিয়ে তোলে। তার শরীরটা যেন একদম হালকা হয়ে আসে। নিজেকে হেলিয়ে দেয় রাফসানের বুকে। লেপটে যায় দুজন। ঠান্ডা আইসক্রিমের বরফ গলানো পানি টুপটুপ করে চলছে মিমের গালে, শিউরে উঠেছে। ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে বলল, যান ফুচকা নিয়ে আসুন। মিমের গাল দুটো টেনে বলল, আমার গুলুমুলুটা। রাফসান ফুচকা বানাচ্ছে, পেছন থেকে মিম বলল, মামা একটু ঝাল বেশি করে দিবেন, কতদিন আপনার হাতের ফুচকা খাই না। মিটমিট করে হাসছে মিম। ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে, রাগে গজগজ করছে তার শরীর। মামা ডাক শুনে মিমকে এখন কিছু বলা যাবে না, বললেই ছিটকে উঠবে, তাই চুপচাপ সহ্য করে সে। ঝাল ঝাল করে ফুচকা নিয়ে আসে মিমের সামনে, তাড়াহুড়ো করে মুখে দেয় সে। তৃপ্তি সহকারে চিবিয়ে যখন গিলে নেয় তখন বুঝতে পারে ঝাঁঝ। চোখ মুখ লাল হয়ে গেছে, হাত নাড়াচ্ছে মুখের কাছে, মুখে জ্বলে যাচ্ছে তার। রাফসান ইচ্ছে করেই অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়েছে তাতে। মিম সহ্য করতে পারছে না। রাফসানের শার্টের কলার ধরে টেনে নিয়ে যায় তার কাছে। সমস্ত ঝাঁঝ রাফুর শরীরে মিশিয়ে দেয়। চাঁদে লজ্জা পাচ্ছে, নিজেকে লুকিয়ে নিয়েছে মেঘের আড়ালে। বাহারি ফুলের সুগন্ধি তাদের মুগ্ধ করছে। সকাল সকাল তিথির ফোন আসে রাফসানের কাছে। বস, নিলয় রুবির খোঁজ মেলেনি কলেজ ক্যাম্পাসে। নিলয়কে আমার চাই। বস, নিলয় আন্ডারগ্রাউন্ডে। রুবি? তাকে পাইনি বস, খুঁজেছি আমরা। আচ্ছা, আমাকে আপডেট করতে থাকবে। ওকে বস। তিথির ফোন রেখেই মেল চেক করছিল সে। কলেজ থেকে নোটিশ আসছে, রাফসানকে কলেজের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সে মিটমিট করে হাসি দিচ্ছে, হাসির মানেটা অন্য কিছু। রুবি নিজের বাবার সকল ব্যবসা দেখছে। অন্ধকার জগতে পদার্পণ করেছে রুবি। নিজের সব কিছু দিয়ে নিজেকে তৈরি করছে এই জগতে টিকে থাকার জন্য। আকবর হোসেনের এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। ডাক্তারের সকল চেষ্টা বৃথা হয়েছে, তার চোখ ফিরিয়ে দিতে পারেনি। রুবি এতদিনে প্রতিজ্ঞা করেছে তার বাবার প্রতিশোধ নিজ হাতে নিবে। আন্তর্জাতিক যত হাই পাওয়ারের আর্মস আছে সবগুলো চালানোর প্রশিক্ষণ, দেহ রক্ষার প্রশিক্ষণ সবকিছু নিজের আওতায় নিয়েছে সে গত 2 মাসে। রাফসান নিজের পরিবার নিয়ে নিজের বাসায় সময় দিয়েছে। তাদের নিয়ে বের হয়নি কখনো। বিপদের ভয়, প্রতিপক্ষ শত্রুর নির্লজ্জ কর্মকাণ্ড রাফসানকে অবাক করে। রাফসানের সতর্ক বার্তার পরেও তার পরিবারের ওপর হামলা দেখে একটু ঘাবড়ে যায় রাফসান। তাই গত 2 মাস বাসার বাইরে আসেনি তারা। পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে মিমের কাছে। বিকেল হয়ে আসছে, মিম শাড়ি পরে বের হয়ে আসে রাফসানের কাছে। রাফসান বিছানায় শুয়ে মুভি দেখছিল। মিম এসে বসে তার পাশে। সোনা বাবুটা শোনো। মিমের আহ্লাদি কথায় সে বুঝতে পারে কোনো একটা বাহানা করবে সে। ভারী মুখ করে বলল, কি বলবে বলো। একটু নরম হয়ে কথা বলো না। জি মহারানী বলুন, আমি শুনছি। চলো না বাহির থেকে ঘুরে আসি, তুমি আর আমি সাইকেলে চড়ে। আমি তোমার সামনে আসব, তুমি পেছনে বসে সাইকেল চালাবে। ব্রেক দেওয়ার বাহানা করে আমার কোমর ছুঁয়ে যাবে, মুখ ডুবাবে আমার খোলা চুলে। তোমার মাথা গেছে মিম? জানি না, আমি ঠিক আছি। চলো বাহির হব। যাও, আমি পারবো না। কি বললা? পারবা না তুমি? না, পারবো না। মনে থাকবে তো? মনে থাকবে। ভেবে বলছো তো? এবার রাফসানের মনে ভয় ঢুকেছে। গত বছর ঘুরতে না নিয়ে যাবার কারণে 2 মাস তার কাছে আসতে দেয়নি তাকে। হঠাৎ মনে পড়ে গেল সেই কথা। গলা শুকিয়ে গেছে। হালকা করে টেবিলের উপরে রাখা পানি পান করে বলল, আমার সোনা বউটা জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আসছি আমি। যাও, পাঞ্জাবি পরবে, সাদা পাঞ্জাবি। নিস্তব্ধ রাস্তায় তারা দুজন। স্নিগ্ধ বাতাসে উঠছে চুল, শ্যাম্পু করা চুলের ঘ্রাণ ছড়িয়ে গেছে কৃষ্ণচূড়া ফুলের সাথে মিশে। পেছনে তাদের ফলো করছে তিথি, প্রিন্স আরো 2 জন। সামনেই দাঁড়িয়ে গেছে তারা। পার্কের সৌন্দর্য তাদের মুগ্ধ করছে। এক কোণে এসে বসে তারা। মিমের কোলে মাথা রেখে ঘাসের ওপর শুয়ে গেছে সে। রাফসানের মাথার ছোট্ট ছোট্ট চুলে হাত বুলিয়ে দিচ্ছে মিম। হঠাৎ করেই রাফসান মিমের বুকে ধাক্কা দেয়। পেছনের দিকে হেলে পড়তেই ছুরির আঘাত এসে রাফসানের বুকের উপরে ডান কাঁধে পড়ে।
অর্ধেকটা ঢুকে গেছে। পেছনে দাঁড়িয়ে আছে নিলয়। মিমের চুল ধরে সজোরে তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ছিটকে পড়ে মাটিতে। হামাগুড়ি দিয়ে দাঁড়ায় রাফসান। বা হাত দিয়ে বুকের ছুরিটা বের করে পেছনে তাকিয়ে দেখে 25-30 জনের একটা স্কোয়াড দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে। তিথি প্রিন্স তাদের সঙ্গী সবাইকে বেঁধে ফেলে রাখা হয়েছে মাটিতে। চোখে ঝাপসা হয়ে আসে, তবু নিজেকে ঠিক রেখে বলল সে, কি চাই তোর নিলয়? টাকা, পাওয়ার, সব দিব। মিমকে যেতে দে। আমি তোদের লাশ চাই, লাশ। এই খেলার শেষটা আমি করি। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে মিমের দিকে। রাফসানকে পেছন থেকে আটকে ধরে 4-5 জন। নড়তে পারছে না সে। মিম হালকা কণ্ঠে বলল, ভালোবাসি। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে মিমের দিকে। রাফসানকে পেছন থেকে আটকে ধরে 4-5 জন। নড়তে পারছে না সে। মিম হালকা কণ্ঠে বলল। রাফসানের চোখে জলে টলমল করছে। নিলয়ের হাত কাঁপছে না। শক্ত হাতে মিমের দিকে পিস্তল তাক করে গুনছে সময়। ঠিক সেই সময় নিলয়ের হাত থেতলে যায়। কবজি উড়ে যায় বুলেটের আঘাতে। স্নাইপার হাতে এগিয়ে আসছে মাসুদ। নিলয় বা হাতে পিস্তল তুলে আঘাত করতে যায় মিমকে। সে হাতও উড়ে যায় বুলেটের আঘাতে। শতজনের স্কোয়াড ঘিরে ফেলে তাদের। মেশিন গান, স্নাইপার, AK-47, UMP, M46 এবং নিলয় মাসুদের স্কোয়াড দেখে তা অবাক চোখে তাকিয়ে আছে। দুই হাতের যন্ত্রণা বিস্ময়কর গায়েব হয়ে গেছে। জ্ঞান হারাবে কিছুক্ষণের মধ্যেই। নিলয়ের চোখ হালকা হালকা টিপটিপ করছে। রাফসানকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে নিলয়ের স্কোয়াড। সেখান থেকে আলাদা হয়ে যায় একজন। নিলয় রক্ত মুখে বলতে লাগলো, 824 বিশ্বাসঘাতক। মাসুদ হা হা করে হেসে দেয়। কোড দিয়ে ডাকছিস কেন তাকে? নাম ধরে ডাক। ইবনে দাউদ হান্টার কিলার্সের কন্ট্রোলে গোপন মিশনেই তোদের গ্যাংয়ে তার আগমন। তুই রাফুর পিছু নিয়েছিস। ওর পাওয়ার সম্পর্কে জানলে প্যান্টে হিসু করে দিবি নিলয়। নিলয় একবার তাকায় রাফসানের দিকে, আরেকবার মাসুদের দিকে। হান্টার কিলার আন্তর্জাতিক গ্যাংয়ের মধ্যে অন্যতম একটি গ্যাং, যার বস মাসুদ। স্নাইপারটা কাঁধে নেয় সে। রাফসান মিমের দেহ ধরে তুলে তার করায়। বুক থেকে রক্ত ঝরছে তার। ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে বুক। কিছু হয়নি তো তোমার মিম? লাগেনি কোথাও? মিম মাথায় হাত দেয়। থর থর করে কাঁপছে হাত। মিম বোঝাতে চাইছে ওর মাথায় ব্যথা লেগেছে। রক্ত গরম হয়ে উঠেছে রাফসানের। মিমকে রাস্তার দিকে মুখ ঘুরিয়ে রেখে বলে রাফসান, তোমার পিছে যা খুশি হোক, পিছনে ফিরে তাকাবে না। যা কিছুই হোক, একদম পিছু ফিরবে না। রাফসানের কথা শেষ হতেই তিথি এসে মিমকে আগলে ধরে। রাফু এসে দাঁড়ায় নিলয়ের সামনে। রক্তাক্ত ছুরিটা মাটিতে পড়েই ছিল। হাতে নিয়ে নেয়। মাসুদের দিকে তাকাতেই মাসুদ আরো একটা ছুরি এগিয়ে দেয় তার দিকে। নিলয়ের চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বুঝলে তার খুলবে না। রাফসান তার চোখ খোলা রাখতে চায়। ঠোঁটের উপর ছুরির আঘাতে ঝুলে যায় ঠোঁট। বিচিত্র রকমের আওয়াজ করে হতচকিত উঠে চোখ দুটো বড় বড় করে তাকায় রাফসানের দিকে। চোখে রক্ত জমাট বাঁধছে। তুই সেদিন বেঁচে ভুল করেছিস। সেদিনের মৃত্যুটা সহজ হতো খুব। আজকের তোর মৃত্যুটা তুই নিজেই চাইছিস। এমন যন্ত্রণা চোখ ফেপে ওঠে সুস্থ মানুষের। রাফসান কথা বলছে তার সাথে, আর জখম করছে তার চোখ। ছুরি দিয়ে ঠুকঠুক করে উপড়ে ফেলছে চোখ। নিলয়ের আর সহ্য করার ক্ষমতা নেই। পা দুটো মাটির সাথে ঘেঁষাঘেঁষি করছে। রাফসানের ছুরি দুটো নিলয়ের মাথার ওপর থেকে ঢুকিয়ে মস্তিষ্ক সহ বের করে ফেলে। বন্ধ হয়ে যায় নিলয়ের শেষ নিঃশ্বাস। প্রকৃতি শান্ত হয়ে গেছে। পাখিগুলো কিচিরমিচির শব্দ করা বন্ধ করে দিয়েছে। ভয় পেয়েছে তারা। রাফসানের সমস্ত শরীর রক্তে রঞ্জিত। মিমের পাশে হাঁটছে। মিম থর থর করে কাঁপছে। রক্তাক্ত হাত দিয়ে মিমের হাতটা ধরে মিমকে বলল সে, তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কেউ তোমাকে আঘাত করবে না। তোমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমার কিছু হয়ে গেলে তুমি মীরাকে নিয়ে দূরে কোথাও চলে যেও। স্মৃতিতে রেখো। ভালোবাসি। আল্লাহ হাফেজ। মিমের হাতটা ছেড়ে দেয় রাফু। ক্রমশই ভেঙে পড়ছে মিম। তিথির সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে আছে তাকে। মিমকে গাড়িতে তুলে রাফুর সামনে চলে আসে তিথি। মাসুদের স্কোয়াড নিলয়ের সমস্ত ক্যাডারদের হেডশটে মেরে একসাথে জড়ো করে। দাঁড়িয়ে আছে ইবনে দাউদ। মাসুদের সামনে এসে দাঁড়ায় সে। রাফু আছে তাদের সাথে। রাফু চল ক্যাম্পাসে যাই। এখানে বসে থেকে বলা ঠিক হবে না। দাউ কিছু ইনফরমেশন পেয়েছে যা তোকে
নাড়িয়ে দেবে। চলো তাহলে। যাওয়ার আগে তোর শরীরে ক্ষত স্থানে ওষুধ লাগানো দরকার। পুরো স্কোয়াড নিয়ে ক্যাম্পে চলে আসে রাফু। গোল টেবিলে বৈঠক বসে তারা। ইবনে দাউদ বলতে শুরু করে, বস, আপনাদের ওপর যত হামলা হয়েছে একদিনে, সবগুলো আকবর হোসেনের অগোচরে হয়েছে। আকবর হোসেনের হাত নেই তাতে। আপনার পরিবারের বিপদ হয়ে দাঁড়িয়েছে একটি মেয়ে। পেছন থেকে তিথি দাঁড়িয়ে বলল, মেয়েটি রুবি, আকবরের মেয়ে। হ্যাঁ, ঠিক তাই। রুবি রাফসানকে পাওয়ার জন্য এসব করেছে, কিন্তু সে জানে না এই রাফসান অন্ধকার জগতের রাফু। রুবি আরও প্রতিজ্ঞা করেছে অন্ধকার জগতের রাফুর হত্যা সে নিজে হাতে করবে, যার জন্য স্পেশাল ট্রেনিং নিচ্ছে সে। এই ক্যাম্পের হামলা করবে তারা কিছুদিনের মধ্যেই। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের বিনাশ। রাশিয়া থেকে গোপনে অস্ত্র এসেছে এদেশে। কালকে দিনে এসে পৌঁছবে সেসব অস্ত্র। আর যদি একবার ওই অস্ত্র তাদের হাতে পৌঁছে যায়, তাহলে ব্ল্যাক ড্রাগন সহ দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বস। মাসুদ বসের নির্দেশে আমি এ সকল ব্যবস্থা করে রেখেছি। সমুদ্র পথে আসবে সে অস্ত্র। পায়রা সমুদ্র বন্দরে এসে নামার কথা, কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢোকার আগেই সে জাহাজ ধ্বংস করে দেওয়া হবে মিসাইল দিয়ে। 2টো হেলিকপ্টারের নিজাম আর ডেভিডের হাতে কন্ট্রোল রয়েছে, তারা কাজ করে দিবে। এখন আমাদের আজকেই ওদের উপর অ্যাটাক করতে হবে, তারা অপ্রস্তুত। দাউদের কথা শুনে রাফু মাসুদের দিকে তাকায়। ইশারা করে মাসুদ। ক্যাডারদের তৈরি হতে বলা হয়। যার যার অস্ত্র গুছিয়ে নিচ্ছে তারা। দাউদ তার মেশিন গান স্কোয়াড রেডি করে নেয়। প্রিন্স স্নাইপার স্কোয়াড লিড দিবে। তিথি, রাফু, মাসুদ AK-47 UNP M46 নিয়ে তাদের স্কোয়াড লিড করবে। উদ্দেশ্য আকবরের গ্যাং। যে যার স্কোয়াড নিয়ে রওনা হচ্ছে আকবরের গোপন ক্যাম্পে। ইবনে দাউদ তাদের টার্গেট লোকেশন লকড করে দেয়। সে অনুযায়ী রাফুর টিম আকবরের ক্যাম্প ঘেরাও করে ধরে। প্রথম স্তরে প্রিন্সের স্কোয়াড স্নাইপার নিয়ে তাদের পজিশন নিয়ে নিয়েছে। ওয়াকিটকি মুখের কাছে নিয়ে বলল, বস, স্নাইপার স্কোয়াড পজিশন লক। মেশিন গান নিয়ে ক্যাম্পের সামনের দিকে আছে দাউদ। পেছন থেকে অ্যাটাক করবে তিথি, রাফু, মাসুদের স্কোয়াড। রাফুর অ্যাটাক প্ল্যান হচ্ছে দাউদ মেশিন গান নিয়ে সামনে থেকে হামলা করলে সবাই যখন সামনের দিকে ঝুঁকে পড়বে, তখন পেছন থেকে শক্তিশালী স্কোয়াড হামলা করলে তাদের বাদ ভেঙে যাবে। শুরু হয় গোলাগুলি। দাউদ তার স্কোয়াড নিয়ে হামলা করে আকবরের ক্যাম্পে। প্রিন্স দূর থেকেই স্নাইপিং করছে। থেতলে যাচ্ছে আকবরের ক্যাডার। পেছন থেকে হ্যান্ড গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় গেট। চারদিকে গোলাগুলি। তিথি, রাফু এক পাশে, মাসুদ তার স্কোয়াড নিয়ে এক পাশ সাফ করতে করতে আসে। দিশাহারা হয়ে যায় আকবরের ক্যাডার। শেষ ক্যাডারটাকে নিজ হাতে গুলি করে মারে রাফু। ক্যাম্পের ভেতরের বিল্ডিং এর মাঝ বরাবর বসে আছে আকবর। চারদিকে রাফুর ক্যাডারে ঘেরা। পাশে দাঁড়িয়ে আছে তিথি, মাসুদ, প্রিন্স, জুবাইর। এক চোখ অন্ধ আকবরের কালো পট্টি বাঁধা চোখে বসে আছে। রাফুকে দেখতেই হো হো করে হেসে উঠল আকবর। চিৎকার করে বলতে লাগলো, নিলয় তাহলে তোর স্ত্রীকে খুন করে ফেললো। হ্যাঁ, এখন ব্যথা বুঝবি। আমি এক চোখ হারিয়েছি, এখনও হয়তো প্রাণটা যাবে, তাতে আফসোস নাই। তুই সারা জীবন কষ্টে মাথা ঠুকরে ঠুকরে মরবি। হ্যাঁ। প্রাণ খুলে হাসছে একবার। তার ভাবনা মিমকে মেরে দিয়েছে নিলয়। নিলয় যে বেঁচে থাকবে না এটাও জানতো আকবর। আকবর ধারণা করেছিল সে তো ভুল ছিল। মিমের শরীরে আজ পর্যন্ত লাগেনি। তার এই মিথ্যে শান্তি বজায় থাকুক। রাফু কিছু না বলেই আকবরের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়েছে। ধাই করে এক শব্দ, আকবরের নিঃশ্বাস বন্ধ। রাফু ফিরে যাচ্ছিল। হঠাৎ এক শব্দ, প্রিন্স জুবাইর লুটিয়ে পড়ছে ফ্লোরে। আরেকটা বুলেট তিথির কান ঘেঁষে এসে লাগে রাফুর বুকে। লুটিয়ে পড়ে ফ্লোরে। তৃতীয় ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে রুবি, হাতে 9mm শর্ট রেঞ্জের পিস্তল। তিথি, মাসুদের বুলেট রুবির বুক ঝাঁঝরা হয়ে যায়। বাবা মেয়ে এক জায়গায় পড়ে আছে লাশ হয়ে। তিথির চোখে অশ্রু। চলে যাবে সে অনেক দূর। ভালোবাসার নেই সে এখন আর। বাসার কলিং বেল বাজছে। তখন মধ্যরাত। বাসার কেউ ঘুমোয়নি রাফুর দুশ্চিন্তায়। মীরা তার বাবার অপেক্ষায়। মিম বসে আছে হাজারো চিন্তা মাথায় নিয়ে। ভালোবাসি। সকল দুশ্চিন্তা ভর করে যখন কলিং বেল বেজে উঠল, সবার মন মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেছে। রাফুর ফোন বন্ধ, তৃতীয় ফোন রিসিভ করছে না। দরজা খুলতেই যেন মিমের 100 বছর পার হয়ে যাবে। কষ্ট হচ্ছে খুব। বুকের ভেতরটা খ খ করছে ক্রমশই। কিছু শূন্যতা এসে ভিড় জমিয়েছে এই বুকে। দরজা খুলে দেখে তিথি দাঁড়িয়ে আছে রক্তমাখা দেহে।
মাথা নিচু করে ছলছল চোখে দাঁড়িয়ে আছে। চারদিকে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছে না সেই কাঙ্ক্ষিত লোকটাকে। ভেঙে পড়ছে মিম। তিথির বাহু ধরে জোরে জোরে চিৎকার করে বলে, রাফু কোথায়? তিথির চোখে শুধুই অশ্রু। মাটিতে বসে পড়ে মিম। তিথি সরে দাঁড়ায়। সামনে এসে দাঁড়ায় রাফসান। বুলেট প্রুফ জ্যাকেট তার। রুবির বুলেট এসে জ্যাকেটের সাথে আটকে থাকে। রাফসানকে দেখেই কেঁদে ফেলে মিম। হাঁটু গেড়ে মাথা নিচু করে চিৎকার দিয়ে কান্না করে। মিমকে নিজের সামনে দাঁড় করায় সে। মিম কান্না করছে। নিজের ঠোঁট তার ঠোঁটে মিশিয়ে নিয়েছে। সকল দুঃখ নিজের করে নিচ্ছে রাফসান। তিথি চোখ জুড়িয়ে দেখছে তাদের ভালোবাসা। সে ভালোবাসা তারও হতে পারতো যদি ছিনিয়ে নিতে পারতো। সকালবেলা তিথি ঘুম থেকে উঠে নিজেকে গুছিয়ে নেয়। রাফসান ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছে কেবল। তিথি এসে রাফুর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। শেষ বিদায়। মিম পেছনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের প্রতিফলন। রাফুর এই কাণ্ড মিমকে বেশ কষ্ট দেয়। মান অভিমানের শুরু শেষটা অবশ্য মধুরই হয়। সমাপ্ত।